নিজের রুমে রুকুকে দেখে চমকে যায় শুভ্র। সে কিভাবে আসলো? তার তো এখানে আসার কথা নয়। হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ায়, ঘাবড়ানোর মুখে জিজ্ঞাসা করে, শুভ্রপরি, আপনি এখানে? রুকু উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। সে গিয়ে বিছানার এক কোণে বসে। মুখখানা এমন ভাব করে রেখেছে যেন তার এখানে আসার কথাই ছিল। ইশারায় শুভ্রকে পাশে বসতে বলে। শুভ্র গিয়ে পাশে না বসে মুখোমুখি বসে। রুকু জিজ্ঞাসা করে, তোমার মম কোথায়? দেখলাম না তো। মম মামাবাড়ি গিয়েছে। আপনি এখানে কেন? চলে যাব। না, বসুন, উঠবেন না। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুমাওনি। ফোনটা কাটলে কেন? সহ্য হচ্ছিল না বুঝি? এতটুকু দম নিয়ে আমাকে বিয়ে করতে চাইছো? তোমার মতো দুটো বোকা আমি কখনো দেখিনি। শুভ্র, ইউ আর গুড লুকিং পারসন। তুমি বেস্ট কিছু ডিজার্ভ করো, সেখানে আমাকে তো গুডের কাতারে রাখতেই হিমশিম খেতে হয়। কেন নিজের জীবনটা নষ্ট করছো? এসব বলার জন্য এসেছেন? অর্ধেক গল্প শুনে অফ করে দিয়েছিলে, তাই বাকিটা শোনাতে এসেছি। বলা যেহেতু শুরু করেছি, শেষটা নিজ দায়িত্বেই শেষ করব। আমি শুনতে চাইছি না। আমি বলতে চাইছি, শোনার পরে যদি আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট থাকে তাহলে ইউ আর ওয়েলকাম। নচেত যদি মনে হয় একটা কুমারী মেয়ে তোমার বউ হবে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আপনার পাস্ট জানার প্রয়োজন মনে করছি না। পাল্টি খাচ্ছ? তুমি তো বড্ড পাল্টিবাজ। দেখুন। আচ্ছা, বলুন, আমি শুনছি। রুকু খিলখিল করে হাসতে থাকে। শুভ্র অসহায় মুখ নিয়ে রুকু এই প্রাণবন্ত হাসি দেখতে থাকে। অন্য সময় হলে শুভ্র মুগ্ধ হয়ে এই হাসি হজম করত, কিন্তু আজ প্রত্যেকটা আওয়াজ তার শরীরে কাটা হয়ে বিচ্ছে। হাসি থামিয়ে রুকু বলতে থাকে, জানো শুভ্র, বাড়ি আমার জীবনে না আসলে আমি জানতাম না পৃথিবীতে এত সুখ এবং দুঃখ আছে। সে আমাকে যেমন অতীব সুখের সাথেও পরিচয় করিয়েছে, তেমনি দুঃখের সাথেও পরিচয় করিয়েছে। স্বাভাবিক জীবন থেকে পৌঁছে দিয়েছে সুউচ্চ ঘরে, যেখানে জীবন কী জিনিস তা অনুভব করা যায়, জীবনের কত রং তা দেখা যায়। সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি, সে সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। একটা ওয়েডিং হোয়াইট গাউনের সাথে বেলি ফুল এনে হাতে দিয়ে বলেছে, উইল ইউ মেরি মি রুকু? I want to bind you in my heart and push all the happiness of the world at your feet. Please accept my proposal and put your hand in my heart. আমি সাথে সাথে তার বুকে হাত রাখি। তার হৃদয় অসম্ভবভাবে স্পন্দিত হচ্ছিল। প্রত্যেকটা বিট জানিয়ে দিচ্ছিল আমাকে সে কতটা ভালোবাসে। আমাদের বিয়ের আয়োজন করা হয়। আমি বাড়ি দুজনেই অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আমার ফ্যামিলি বাড়িকে মেনে নিতে পারেনি। বাড়ির ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অকুপেশন কোনোটাই পছন্দ হয়নি। তারা রীতিমতো বিরুদ্ধাচরণ করতে থাকে, কিন্তু আমার জেদের কাছে শেষমেশ হার মানে। এক জমকালো সন্ধ্যায় বিয়ে হয় আমাদের। দুজনে মিলে স্বপ্নের সিঁড়িতে পা রাখি, নতুন জীবনের সন্ধানে মুখ গুজি। প্লিজ স্টপ, প্লিজ। দাঁতে দাঁত চেপে কাঁপতে থাকে শুভ্র। রুকু শুভ্রের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। বাড়িধারার মৃত্যু হলো কিভাবে? এইটুকুই দম? এখন যদি বলি, বাড়ি তার আগের প্রেমিকের গল্প শোনাতো তোমাকে, কিভাবে সহ্য করতে তুমি? পারতে সহ্য করতে? এত ভালোবাসো না শুভ্র, বিনিময় কিছুই পাবে না। বাড়িধারার মৃত্যু কিভাবে হলো? বিয়ের বছর দেড়েক পর থেকেই আমাদের মধ্যেও ঝগড়া হতে থাকে। তার সাথে নিজেকে মেলাতে পারছিলাম না। সংসারে প্রচুর অশান্তি দেখা দেয়। তার উগ্রতা দিনকে দিন বাড়তে থাকে। প্রায়ই খবর আসতো বাড়ি অমুক ক্লাবে আছে, তমুক ক্লাবে আছে। আমি জেনেও চুপ করে থাকতাম অশান্তি না হবার কারণে। পরে একসময় অনেক বোঝাতাম। সে আমাকে প্রমিস করত সে আমার কথা শুনে চলবে, কিন্তু পরপর সে তার ওয়াদা ভঙ্গ করতে থাকে। আমি না পারতাম সহ্য করতে, না পারতাম ছেড়ে দিতে। কিছু বললেই আমার উপর অত্যাচার চালাতো, আর যদি কিছুই না বলতাম তাহলে সব স্বাভাবিক থাকতো। আমাকে ভালোবাসায় মরিয়ে রাখতো। আমি সেটাও মেনে নিয়েছিলাম। একদিন আমার দুলাভাইয়ের চোখে ধরা পড়ে বাড়ির নোংরামো।
বড় আপু সেদিনই আমাকে তার কাছে নিয়ে যায়। আমি আবেগে আপ্লুত হয়ে এতদিনের আড়াল করা সমস্ত কথা উগলে দেই। আমাকে আটক করা হয়, বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করতে বলা হয়। মাস চলে যায়, বাড়ির কাছে আমাকে যেতে দেওয়া হয় না। বাড়ি তখন আমার জন্য পাগল প্রায়। একদিন পালিয়ে চলে গেলাম বাড়ির কাছে। পরে বড় আপু দুলাভাইয়ের কাছে এসে দুজনে মাফ চেয়ে নিয়েছি। শুরু হলো আমার দ্বিতীয়বার সুখের সময়, কিন্তু সেটাও বেশি দিন টিকল না। বাড়িধারা যে আন্ডারগ্রাউন্ডের লোক ছিল তা তো কখনোই আমার ফ্যামিলি মেনে নেয়নি। সেবার একটা খুনে ধরা পড়ে, জেলে নেওয়া হয় তাকে। আমি তখন কি করি কি ধরি অবস্থা। আপুর কাছে চলে যাই। 4 মাস পর বাড়ির জামিন হয়, কিন্তু ততদিনে আমি হয়ে যাই নিষ্ঠুর। বাড়িধারার উপর রাগ, জেদ, ঘৃণা থেকেই হোক, আর ফ্যামিলির থেকে উঠতে বসতেই হোক, সব কিছু ছাড়িয়ে যায় আমার নিষ্ঠুরতা। বাড়ি বারবার আমার দ্বারে আসে, আমি তাকে ফিরিয়ে দেই। তার মুখ অবধি দেখার ইচ্ছেটাও ছিল না আমার, কিন্তু তাকে আঘাত দিয়ে নিজেই কষ্ট পাই। ডিভোর্সের অ্যাপ্লাই করি, সব কিছুতে আমাকে সাহায্য করে আমার ফ্যামিলি। আমার ডিভোর্স হওয়াতে তাদের থেকে খুশি আর কেউ না। বাড়িধারা বারবার এসে আমার পায়ে পড়ে, নিজেকে শুধরে নেবার জন্য একটিবার সুযোগ চায়। সব কিছু ছেড়ে দিয়ে আমাকে নিয়ে জীবন কাটাতে চায়। তার আকুতি আমার মন গলাতে পারে না। তার সাথে একসময় দেখা করা বন্ধ হয়ে যায়। আমার ফ্যামিলি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি শুধু শুনতাম সে আমার দ্বারে এসেছিল। আমাদের দেখা হয় একেবারে ডিভোর্সের দিন। তার ক্ষত বিক্ষত চেহারাটা দেখে আমার বুক কেঁপে উঠেছিল। আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম, কিন্তু আমাকে ভাঙতে দেয়নি। বড় আপু আর ভাবি আমার মনটা আরও বিষাক্ত করে তুলেছে এক এক কথায়। আরও ভয় পেয়েছিল আমি যদি আবার বাড়িধারা নিকট চলে যাই, তাই এরকম করেছে। শেষ মুহূর্তে সিগনেচার করার আগে বাড়িধারা এসে আমার পায়ে পড়ে। শেষবারের মতো একটা কথাই বলে, তুমি যদি এখন আমাকে ছেড়ে যাও, আমার হৃদয়ে তোমার পরপর দেহত্যাগ করবে। তার ভগ্ন হৃদয়ের শেষ কথাটি পারেনি আমাকে আমার হৃদয় ছুঁতে। তখন আমি এক নিষ্প্রাণ নিষ্ঠুর চিত্ত। ডিভোর্সটা সেদিন হয়ে যায়। বাড়িধারা ছিল নির্বিকার, নির্বোধ চিত্ত। তার জলভেজা চোখ দুটো ছিল আমার দিকে আবদ্ধ। আমি তখনও এক কঠিন মানবী। আমার সেই কঠিনত্ব মুক্ত হতে থাকে তখনই, যখন আমি ধীরে ধীরে সজ্ঞানে ফিরে আসি। ততক্ষণে বাড়িধারার পথ একদিকে আর আমি একদিকে। ভীষণ কষ্ট হতে থাকে। দুমড়ে মুচড়ে চেপে ফেলি নিজেকে। বাড়ি ফেরার কিছুক্ষণ পর মনে হয় আমি শূন্য ভাসতে। আমি স্তব্ধ হয়ে আছি। আমার চারিদিকে হাহাকার। আমার কানে আসছে বড় আপু ধুলাবাইয়ের শোরগোল। কানে বাজছে বাড়িধারার শেষ বাক্যটি, তুমি যদি এখন আমাকে ছেড়ে যাও, আমার হৃদয় ও তোমার পরপর দেহত্যাগ করবে। চোখ দুটো বন্ধ করে নেয় রুকু। নিঃশব্দে কাঁদতে থাকে। শুভ্রের সামনে সে কাঁদতে রাজি নয়। মুখ থেকে একটা কথাই আওড়ায়, বাড়িধারা মৃত্যুর জন্য আমিই দায়ী। আমিই তাকে মেরে ফেলেছি। আমার কাছে কি চাই আপনার? বিয়েটা ভাঙতে হবে। এখনও 2 দিন সময় আছে। তারপর ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবে। নচেত এরকম অসহ্য যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। আর আপনি? এভাবে চলতে চলতে মৃত্যু একদিন ঠিকই আমাকে ছুঁয়ে দিবে। তবুও বাড়িধারার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, যদি না সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। সামনে জ্যামে আটকা পড়ে আছে অনেক গাড়ি। কখনোই জ্যাম ছাড়বে জানার উপায় নেই। রুকুর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। ব্যাক সিটে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। নিজেকে অনেকটা হালকা লাগছে। এবার নিশ্চয়ই শুভ্রতার কথা শুনবে। নতুন করে কোনো বাঁধনে জড়াতে চায় না সে। যে হৃদয় একবার ভেঙেছে সে হৃদয় আর জোড়া লাগার নয়। শুভ্র ছেলেটাকে নিছকই তার কাছে পাগল টাইপ মনে হচ্ছে। না তো এত মেয়ে রেখে কেউ তাকে পছন্দ করে, তাও আবার জুনিয়র আনমেরিড ছেলে। ফুপি ঠিক আছো? সাদের ডাকে তাকায়। সামনের সিটে বসে পুরবী ডিংডং চিপস খেয়ে যাচ্ছে। বেচারার খুব ক্ষুধা পেয়েছে। কলেজ শেষ করে বাড়ি গিয়ে খাবে বলে শুধু একটা চিপস নিয়েছে গাড়ি ওঠার আগে। পরনে তার ইউনিফর্মের উপর সাদা অ্যাপ্রন, দেখতে বেশ লাগছে। এখন সাদের সাথে সাথে সেও রুকুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রুকু জিজ্ঞাসা করে, কতক্ষণ লাগবে? সাদ একবার সামনের দিকে তাকিয়ে আবার পেছন ফিরে বলে, নট শিওর, জ্যাম পড়েছে। টার্ন করো, রেস্টুরেন্টের সামনে নাও, নিড ফুড।
সাদ রেস্টুরেন্টের সামনে পার্কিং না পেয়ে একটু ফাঁকে মলের সামনে পার্কিং করে। পূরবী চিপসগুলো একসাথে গপগপ খেয়ে ফেলে, প্যাকেটটা ফেলে দেয়। সাদ ফুরুকুসকে বলে, অসভ্যর মতো খাচ্ছ কেন? লোকে দেখলে কি বলবে? মাত্র শুরু করছিলাম, এখন তো রেস্টুরেন্টে খাবো, এটা কি ফেলে দিব তাহলে? ফেলে দেওয়া ছাড়া আরও অনেক উপায় আছে। চলো ফুপি এসো। রেস্টুরেন্টে বসে যে যার ফেভারিট খাবার খায়। পূরবী চাউমিন, সাদ চিকেন চপ, রুকু খিচুড়ি। খাওয়া শেষ করে গাড়িতে গিয়ে ওঠে। ইতিমধ্যে মলের সামনে একদল মারামারি শুরু করেছে। ঢাকা শহরে এই অবস্থা, যেখানে সেখানে মারামারি, জায়গাটা সেরে গেলেই সেফ। গাড়িতে বসে পূরবী চেঁচিয়ে ওঠে, আ আমার ব্যাগ ফেলে এসেছি। এখন? এখন মানে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। পূরবী নেমেই সাইড দিয়ে দৌড় লাগায়, ব্যাগটা হাতে নিয়ে ফিরে আসে। ইতিমধ্যে আরও কিছু ছেলেপুলে এসেছে মারামারি করতে। লোকজন জায়গাটা ছেড়ে পালাচ্ছে। যারা ছিল সামনে তারা মলে ঢুকে গেছে। পূরবী এর গাড়ি অব্দি আসতে পারছে না, ব্যাগ হাতে চুপড়ি করে দাঁড়িয়ে আছে। এই মারামারি কখন শেষ হবে আর কখন সে গাড়িতে যাবে? সাইড দিয়ে অবশ্যই যাওয়া যায়, আসার সময় সাদ বলে দিয়েছে সাইড দিয়ে যাবে আর আসবে মাথা নিচু করে। পূরবী তাই করলো, সাইড দিয়ে যাবে, কিন্তু কৌতূহলবশত বারবার ওই দাঙ্গার দিকে চোখ চলে যাচ্ছে। এতদিন সিনেমায় যা দেখেছে তা আজ নিজের চোখের সামনে দেখছে। হঠাৎ চোখ আটকে যায় ছেলেদের ভিতরে রক্তাক্ত লোকটির দিকে, যাকে মারা হয়েছে। লোকটি আর কেউ নয়, সেই কলেজের ভিপি রাফসান। সে তাকে বাঁচিয়েছে। পা থেমে যায় পূরবীর। তার চোখে আরও একটি মূর্তি ধরা পড়ে। আশুর সাথে সবসময় থাকতো লালন। লালনের সাথে পূরবীর চোখে চোখ পড়ে যায়। লালন চেঁচিয়ে বলে, ওস্তাদ তোমার পাখি। শোনা মাত্র পূরবী দৌড় দেয় আশুকে না দেখেই। গন্ডগোল এতক্ষণে প্রায় থেমে গেছে। একটা অ্যাম্বুলেন্স এসে আহত ব্যক্তিকে নিয়ে গেল। এত সময় পার হয়ে গেল, পূরবী এখন আসছে না। এবার টেনশন হতে থাকে সাদের। গাড়ি থেকে নেমে দাঁড়ায়, সামনে পেছনে কোথাও নেই পূরবী। রুকু বলে, একটু এগিয়ে দেখো কোথায়। হ্যাঁ। সাদ রেস্টুরেন্টে খোঁজ নেয়, সেখানে পূরবী নেই। ওয়েটার জানায় পূরবী ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগেই। বাইরেটা খুঁজে সাদ পূরবীকে না পেয়ে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এদিক ওদিক সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। রুকু গাড়ি থেকে নেমে গিয়েছে। এদিকে পূরবী মলে ঢুকে পড়েছে। পেছনে ধাওয়া করেছে কয়েকটা অচেনা ছেলে। আশুকে দেখেই পূরবীর জীবন যায় যায় অবস্থা। প্রাণপণে ছুটছে সে। একটা ডেস্কের নিচে লুকিয়ে পড়ে হাঁপাতে থাকে। ঠোঁট কামড়ে বসে থাকে। কয়েক মিনিট পর আশুর গলা শুনতে পায়, এই তোরা ওইদিকে খোঁজ। লক্ষ্মী কই? ওরে লেডিস বাথরুমে পাঠা। পূরবী মরার মতো পড়ে থাকে। কয়েক মিনিট পর কানে ভেসে আসে একটা অচেনা কণ্ঠ, হেই কেউ এভাবে ডেস্কের নিচে কি করছো? পূরবী একজন মহিলাকে দেখতে পায়, কাস্টমার মনে হয়। আরও দুজন এসে দাঁড়ায়। মহিলাটির কথায় আরও লোক আসতে থাকে। এভাবে এখানে মরার মতো পড়ে থাকা রিক্সের বিষয়। উঠে দাঁড়ায় পূরবী। আশেপাশে দেখে নেয়, কিছু না বলেই উঠে দৌড় দেয়। পেছনে মহিলারা গুঞ্জন করতে থাকে, আরে চোর নাকি, এভাবে পালায় কেন? ভদ্রভাব দেখে বোঝার উপায় নেই কে চোর কে সাধু। পূরবীর সামনে লিফট পড়ে। লিফটে উপরতলায় আটকে গেছে। নিচে এনে যেই ঢুকেছে অমনি হিল গেঁথে পড়ে। আহ করে উঠে বসে পড়ে পূরবী। মাথা পিছনে ঘুরিয়ে লক্ষ্মীকে দেখে কলিজার পানি শুকিয়ে যায়। তার সর্বনাশ আজ নিশ্চিত ভেবে চোখের জল ছেড়ে দেয়। পেয়েছিস লক্ষ্মী? আশু লক্ষ্মীর দিকে আসতে থাকে। লক্ষ্মী পূরবীকে হাঁটু দিয়ে ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে দেয়। আশুকে বলে, পাইনি? তুমি উপরের ফ্লোরটা খুঁজো, আমি নিচের ফ্লোরটা দেখছি। আশু পেছন ফিরতেই লক্ষ্মী লিফটে ঢুকে পড়ে। সেকেন্ড ফ্লোরের বাটন চাপে। পূরবীকে তুলতেই পূরবী কেঁদে উঠে বলে, আমাকে ছেড়ে দাও লক্ষ্মী, আমাকে ছেড়ে দাও, আমি আর ওই জাহান্নামে যেতে চাই না। পূরবীকে থামিয়ে দিয়ে লক্ষ্মী বলে, কান্না থামাও, সেকেন্ড ফ্লোরে গিয়ে নেমে পড়বে, তারপর সিঁড়িতে নেমে যত তাড়াতাড়ি সম্ভব পালাবে। আজকে তোমার জন্য একটা লোক রক্তাক্ত হয়েছে, না জানি আর কত হবে। লক্ষ্মী তুমি আমাকে যেতে বলছো? ততক্ষণে সেকেন্ড ফ্লোরে এসে গেছে। লক্ষ্মী লিফট খুলে ঠেলে পূরবীকে নামিয়ে দেয়। পূরবী এদিক সেদিক তাকিয়ে সন্দেহজনক কাউকে না পেয়ে সিঁড়ির দিকে দৌড় দেয়। সিঁড়ির নিচে নামতেই দেখে সাদ ধরে উপরে উঠছে। পূরবীকে কোথাও খুঁজে না পেয়ে শিশি ফুটেজে চোখ রাখে। সেকেন্ড ফ্লোরে দৌড়াতে দেখে সাদ পূরবীর উদ্দেশ্যে সিঁড়ির দিকে দৌড় দেয়। সাদকে দেখে পূরবী যেন প্রাণ ফিরে পায়। দৌড়ে এসে সাদের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাদ তাল না সামলাতে পেরে কোনো মতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। পূরবী সাদের বুকে মুখ গুজেই কেঁদে ফেলে। সাদ পূরবীর মাথায় হাত রেখে 2 মিনিট নিজেকে ধাতস্থ করে। সেও হাঁপিয়ে গিয়েছে। পূরবীর মুখটা আজলা ভরে তুলে বলে, কি হয়েছে পূরবী, বলো।
আশু, আশু। পূরবী সাদকে শক্ত করে ধরে কাঁদতে থাকে। আশু নামটা শুনেছে মনে হয় সাদের। স্মৃতিতে আওড়াতে থাকে আশুকে। মনে পড়তে সাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। পূরবীর সাদা অ্যাপ্রনটা অনেকটাই ছিঁড়ে গেছে। খেয়াল হয় হয়তো কোথাও টান লেগে ছিঁড়ে গেছে। সাদ একটানে পূরবীর গা থেকে অ্যাপ্রন খুলে ফেলে মাথার ওড়নাটা দিয়ে ভালোভাবে গায়ে দিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না বন্ধ করো, কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। পূরবীকে বারবার বলার পরেও থামে না। লোকজন আর চোখে দেখে যাচ্ছে। ভাগ্যের সিঁড়িতে তেমন ফার্স্ট ফ্লোর থেকে খুব একটা দেখা যায় না, তাই রক্ষা। পূরবী সাদকে ছাড়ছেই না। সাদও এখন আর ছাড়তে বলছে না। প্রথমে বারবার ছাড়িয়ে নিতে চাইলেও এখন চুপ আছে। পূরবীর হার্ট প্রচণ্ডভাবে বিট করছে, তাই সাদও পূরবীকে ধরে রেখেছে। কিছুক্ষণ পর হার্টবিট কমে আসে। সাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকাতেই দেখে রুকু ফ্যালফাল করে তাকিয়ে আছে। কখন এসে দাঁড়িয়েছে খেয়ালই হয়নি। সাদের চোখে চোখ পড়তেই রুকু অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। সাদ পূরবীকে বলে, এখন ছাড়ো। পূরবী আরও শক্ত করে ধরে। সাদ বলে, বজ্জাত মেয়ে, এবার তো ছাড়ো। ফুপি সামনে দাঁড়িয়ে, মাথা কাটা যাচ্ছে আমার। পূরবী রুকুকে দেখে সাদকে ছেড়ে দাঁড়ায়। রুকু বলে, বাবা ক্রেডিট কার্ডটা দাও তো। কেন ফুপি? তোমার যাতে দ্বিতীয়বার মাথা কাটা না যায় সে ব্যবস্থা করতে হবে। ফুপি আসলে পূরবী ভয়, কার্ডটা দাও। রুকু কাঠ হাতে নিয়ে পূরবীর দিকে তাকায়। একেবারে কুকড়ে গেছে মেয়েটা। সাদকে বলে, ওকে নিয়ে গাড়িতে গিয়ে বসো, সাবধানে। পূরবীকে বলে, লম্বা মাপ কত? 5 ফিট 3 ইঞ্চি। ড্রেস বলছি 54। আচ্ছা। সাদ পূরবীকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। পূরবী ওড়না দিয়ে পুরো মুখ লুকিয়ে রেখেছে, শুধু চোখ দুটো বের করে। গোলাপি ওড়নার আড়াল থেকে বেরিয়ে একজোড়া ধূসর কালো নেত্র। সাদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূরবীর দিকে। মনে মনে আওড়ায়, ভয়ঙ্কর, ভয়ঙ্কর চাহনি। কিছুক্ষণ পরে 3টি শপিং ব্যাগ হাতে মল থেকে বেরিয়ে আসে রুকু। ব্যাগগুলো পূরবীর হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। পূরবী আগ্রহ সামলাতে না পেরে ব্যাগ হালকা খুলে দেখে কয়েকটি আবেয়া এবং স্কার্ফ। রামিসা এবং সানা বিকালের ফ্লাইটে দেশে এসেছে। তাদের ওয়েলকাম করতে এয়ারপোর্টে এসেছে মমতা। সানা দৌড়ে এসে মম বলে মমতাকে জড়িয়ে ধরে। মমতাও পরম যত্নে মেয়েকে জড়িয়ে ধরে। আই মিস ইউ মম। সাই, কখনো তো আসনি মমের কাছে। মম কি তোমাকে মিস করে না? আমাকেই উল্টো যেতে হয় তোমার কাছে। অফস মম, আর ইউ ক্রেইং? লুক, লুক অ্যাট মি। হে মম, লুক আই এম হেয়ার। ফুপির বিয়ে না হলে তো আর আসতে না। মমতা। রামিসার ডাকে সানাকে ছাড়ে মমতা। সালাম জানিয়ে হালকা হাঁক করে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে এসে এক গাধা ভিড়ের মাঝে পড়ে। আত্মীয় স্বজন সবাই এসে ভিড়েছে। সাদের কাজিনরা সবাই এসে রামিসাকে সালাম জানিয়ে সানাকে ঘিরে ধরে। সানা সবার সাথে এসেই মেতে গেছে। বিশ্রাম নিয়ে অযথা টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। মাথায় চাটি খেয়ে আহ করে উঠে দেখে সাদ দাঁড়িয়ে আছে। সাদকে দেখেই চাটির ব্যথা ভুলে গিয়ে সাদকে জড়িয়ে ধরে। সাদও আপুকে জড়িয়ে ধরে বলে, তুই না আসবেই না, এলি কেন? পুপের বিয়ে না হলে আমাকে অ্যাটলিস্ট বিডিতে মুখ দেখতি না। তোর বফ ছাড়লো তোকে? তার কথা একদম তুলবি না। রিসেন্টলি আমার হাইডোস ব্রেকআপ হয়েছে। আমি প্রচুর ডিপ্রেশন। পুপির বিয়েতে মজা করব আর ডিপ্রেশন ছাড়বো, আপাতত এই প্ল্যান। হুম হুম। তো এটা কত নাম্বার ব্রেকআপ? 387 নাম্বার। দেখে নিস, 400 ঘর যদি পার করে না তাহলে সারা জীবনের মতো ব্রেকআপ করে নেব। ওহ, তার মানে আবার আমার জোড়া বানর দেখা সৌভাগ্য হবে। গুড। ওর কথা বাদ দে, শুনবো না। হ্যাপি হয় তোর? তাই তো ব্রেকআপ করছি, ডিভোর্সের প্রশ্নই আসে না। ওকে বাদ দে, তুই তো আরও হ্যান্ডসাম হয়ে গেছিস। তুই কাহিলে হয়ে গেছিস। চল রুমে চল। রুমে গিয়ে কী করব? এখানে তো সবাই আছে। অনেক লং জার্নি হয়েছে আপু, এখন তুই রেস্ট নিবি। যেভাবে লাফালাফি করছিস দেখা যাবে বিয়ের দিন অসুস্থ হয়ে গেছিস। নো ওয়ে ব্রো, আমি এখন যাচ্ছি না। এই ফুয়াদ, মালিহা, টুকটুক চল, ডেকোরেশন দেখব। একদম না আপু, চল রুমে চল। তুই তোর রুমে যা। আপি, ভাইয়া তোমাকে পই পই করে বলে দিয়েছে তোকে যেন ঘুমাতে দেওয়া হয়। কথা শুনবি না, অসুস্থ হবি, তখন নাম হবে আমার। ডাক্তার সামনে থাকতে কি করে অসুস্থ হয়? তুই কার ভাই?
আমার নাকি ফেডির? দুজনেরই। চল চল বলছি। সাদ টানতে টানতে সানাকে রুমে রেখে আসে। মমতা দেখে হেসে দেয়। সাদ রাগে গজগজ করতে করতে বলে, এই পাগল ছাগলগুলো কেন আমার কপালেই থাকে বলতে পারো? একটা তো কথায় কথায় লাফালাফি করে, বেচারার জামাইও হিমশিম খেয়ে আমাকে কল দেয়। আরেকজন পুরোপুরি অবাধ্য, আসতে না আসতেই তার এনজয় স্টার্ট করতে হবে। আরেকজন তো বজ্জাতের হাড্ডি। বাই দ্য ওয়ে মম, বজ্জাত মেয়েটা কোথায়? পুরবী আটক হয়েছে বাঘের খাঁচায়। রামিসার সামনে কাচুমচু হয়ে দাঁড়িয়ে আছে। রামিসা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। নিজের নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, মামার নাম কি, ভাইয়ের নাম কি, বাড়ি কোথায়, বাবা কি করে, মা কি করে, ভাই কি করে, নিজে কি করে, কিসে পড়ে, কোথায় পড়ে, বয়স কত, এখানে কেন, কতদিন থাকছে, নিঃসহ পুরো গোষ্ঠীর খবর যেন ছাড়িয়ে নিবে। উত্তর দিতে দিতে পুরবী প্রায় কেঁদে ফেলবে ফেলবে ভাব। এর মাঝেই দূত হয়ে আসে রুকু। রামিসাকে দেখে মাথা ঘুরিয়ে নেয়। পুরবীকে বলে, তোমাকে নিচে ডাকছে। পুরবী এক দৌড়ে নিচে চলে যায়। রামিসা রুকুর দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, রুকু এদিকে আয়। রুকু বাধ্য মেয়ে হয়ে রামিসার সামনে যায়। নিজের পাশে জায়গা করে ইশারায় বসতে বলে। রুকু বসে। আমি যে প্রায় ঘন্টাখানেক হলো এসেছি, কোথায় ছিল এতক্ষণ? রুকু উত্তর দেয় না। চেঁচামেচি শুনে বুঝেছে রামিসা এসেছে। ইচ্ছে করে রুম থেকে বের হয়নি। বিছানায় মরার মতো পড়ে থেকেছ আর নিজের মৃত্যু কামনা করেছ। এত লোকজন, এত হই হুল্লোড়, পরিবারের দৌড়দৌড়ি, নিজের চোখে আর সহ্য করতে পারছে না সে। তার উপর এসেছে রামিসা, এই একটা মানুষ যার চোখে চোখ রেখে কথা বলা যায় না, কারণ সে পুরো পরিবারের ছায়া। বয়সে প্রায় 15 বছরের বড়, মাঝখানে বিশাল ফারাক। সে যা ভাবে তাই পুরো পরিবারের উপর চাপিয়ে দেয়। তার কথাই শেষ কথা। যদিও এখন তার সব ব্যাপারে উপস্থিতি অনেকটাই কমেছে। তার একটা বিশেষ গুণ আছে, সে যে সিদ্ধান্তই নেয় তাই সবার জন্য মঙ্গল বয়ে আনে। তাই হয়তো মমতাও ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে সেদিন বাধা দেয়নি। তবে তার রুকুর জন্য কখনোই মঙ্গলজনক ছিল না। কেন ক্ষতি করছে রুকুর? মমতাও কোথা থেকে যেন পাশে এসে বসে। এবার রামিসা বলে, শুভ্রের সাথে তোমার কি কথা হয়েছে? সে তো বলেছে তুমি না চাইলে এই বিয়েটা করবে না, আরও কিছুদিন অপেক্ষা করতে। সত্যি? রুকুর মুখ স্বাভাবিক, তবে তার কণ্ঠে তার আনন্দ ভেসে আসছে। রামিসা বা মমতা কেউ রুকুর এই আনন্দ সহ্য করতে পারল। মমতা কাটকাট গলায় বলে, রুকু তুমি নিশ্চয়ই এমন কিছু বলেছ শুভ্রকে, যার কারণে শুভ্র অজুহাত দিচ্ছে বিয়ে ভাঙার। শোনো রুকু, তুমি নিজের খেয়াল খুশি মাফিক এতদিন চলেছ, কিছু বলিনি, কিন্তু এবার তোমাকে ছেড়ে দেব না। বিয়ে ভাঙা মানে বিয়ে ভেঙে দিলাম, এটা নিছকই কোনো সাধারণ বিষয় নয়। এটা ফরেন কান্ট্রি নয় যে যখন যা ইচ্ছা তাই করতে পারবে। দীর্ঘদিন থেকে তুমি বাংলাদেশে আছো। এদেশে বিয়ে ভাঙা মানে সারা জীবনের পুরনো সম্মান নিষ্পোষিত হওয়া। তুমি যদি এই ডাক্তার বাড়ির মান সম্মান, আমার, সাদের, বড় আপুর মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না। তাছাড়া আমার মেয়ের শ্বশুরবাড়িও আছে, বিদেশে থাকলেও তারা বাংলাদেশি। আমার মেয়ের মুখটা কোথায় থাকবে? আদর দিয়ে মাথায় তুলেছি বলে যে যা ইচ্ছে তাই করবে তা ভেবো না। এত আয়োজন, এত লোককে ইনভাইটেশন করা হয়ে গেছে, মাঝখানে 2টো রাত বাকি, আর তুমি এখন কি শুরু করে দিয়েছো সব? বড় আপু যে কীভাবে শান্ত আছে সেটাই আমি বুঝতে পারছি না। শেষের কথাটা রামিসার দিকে তাকিয়ে বলে মমতা। রামিসা মমতাকে শান্ত হতে বলে। রুকুর কোনো হেলদোল নেই, সে মনে মনে বিস্তার শান্তি পায়। শুভ্র না করে দিয়েছে, বাকি সব চুলোয় যাক, সে এবারে এই আজাব থেকে মুক্ত। রামিসা রুকুর খুশি দেখে মুচকি হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, বড় আপুর প্রতি এত রাগ? রুমে শুয়ে আছো অথচ এতদিন পর বড় আপু এসেছে, তাও আসলে না? আসলে তো, আসলে 1 ঘন্টা পর। তোমার নাম্বারে বড় আপু ব্ল্যাক লিস্টে, তোমার ইমো, হোয়াটসঅ্যাপ, এসটাইপিতে, ফেসবুকে বড় আপু ব্ল্যাক লিস্টে, মেল আইডিও চেঞ্জ করে ফেলেছো। কথা বলতে চাইলে কথাও বলো না। বাহ, এত খারাপ বড় আপু? অন্য একটা ব্যক্তির জন্য তুমি তোমার বড় আপাকে ইগনোর করো? সারা জীবন আগলে রাখার এই প্রতিদান? আফসোস। শুনে রাখো, তোমার বড় আপু তোমার কখনো ক্ষতি চায় না, বরং তুমি যাতে হ্যাপি থাকো সেই ব্যবস্থাই আজীবন করে গেছে, করবেও। শুভ্রের সাথে তোমার বিয়ে হবে, নিজেকে তৈরি করো। হাতে এখনো 2টো দিন আছে, আর ফোনের ব্লক লিস্টগুলো ছাড়াও। আর তোমাকে আমার গিফট দেওয়ার আছে,
তুমি বিয়ে করবে আর গিফট পাবে না, তা তো হতে পারে না। যাই হোক, আমার সামনে ব্লগ ছাড়াও। দেখছি, ছাড়াও। আমি ফোন তেমন ইউজ করি না, অনলাইনেও যাই না। এখন থেকে যাবে, স্বামী হবে, তোমার সংসার হবে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি হবে, আত্মীয় স্বজন বাড়বে, অনলাইনে তো যেতেই হবে। ইনবক্সের আমি স্যার আইডি থেকে পরপর অনেকগুলো লিঙ্ক আসে, অনেকগুলো পিডিএফ। ব্লগ খোলার পরে যে এগুলো আসবে ভাবতে পারিনি রুকু। কিসের লিঙ্ক দিয়েছে বড় আপু? প্রশ্ন জাগতে বারান্দায় গিয়ে বসে, মাথাটা হেলিয়ে দেয় ডিভানে। লিঙ্কে ক্লিক করে স্ক্রিনে একটি ইনস্টা আইডি চলে আসে। প্রোপিকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চার ছবি। আইডির নাম রোমান অক্ষরের আকৃতিতে লেখা বাড়িধারা মোস্তফা। চমকে ওঠে রুকু। ক্রলিং করতে ভেসে ওঠে হাস্যময় মুখে একটি ফ্যামিলি পিক। ইংরেজ একটি মেয়ের সাথে বাড়িধারা, সাথে তাদের দুইটা বেবি। একটা বেবি খুবই ছোট। ছবিটির দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। কিছুতেই তার চিন্তার সাথে মেলাতে পারে না তার মৃত স্বামী কী করে বেবি সহ। নিচের দিকে ক্রলিং করতে থাকে বরাবর। একের পর এক ছবি বেরিয়ে আসে। বাড়িধারার ছবি, বেবির ছবি, সেই ইংরেজ মহিলার ছবি। কমেন্ট বক্সে থই থই, মেড ফর ইস আদার, নাইস ফ্যামিলি, স্টে টুগেদার ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। অন্য লিঙ্কে ইন করে রুকু, ফেসবুক আইডি শো করে, সেখানেও একই অবস্থা। বাড়িধারা, বাচ্চারা, ইংরেজ মহিলা। উফ, আর ভাবতে পারছে না। একে একে সবগুলো পিডিএফ অ্যালবাম দেখে নেয়, কিন্তু পুরোটাই আর দেখতে পারে না। তার আগেই অজ্ঞান হয়ে যায়। চোখ খোলার পর দেখে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মাথার শিওরে সানা বসে আছে। রুকু একবার শুধু তাকিয়ে দেখে আবার চোখ বন্ধ করে নেয়। সানাকে বলে রামিসাকে ডেকে দিয়ে সবাইকে নিয়ে চলে যেতে। রুকুর কান্না পাচ্ছে, ভীষণভাবে কান্না পাচ্ছে। তার চোখ জোড়া টলমল করছে। রামিসা ঘরে ঢুকতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, উঠ ভেঙে কাঁদতে থাকে। রুকুর লালচে যাওয়া মুখটা দেখে রামিসা দৌড়ে এসে জড়িয়ে ধরতেই রুকু হাউমাউ করে কাঁদতে থাকে। রামিসাকে চেপে ধরে কান্না উগড়ে দেয়। বোনের কান্নায় রামিসার বুকও জ্বর ওঠে। সহ্য করতে পারে না সে, থামতেও বলে না। কাঁদুক, যত পারে কাঁদুক। মনে মনে দোয়া করে এই কান্নাই যেন তার বোনটির জীবনের শেষ কান্না হয়। এরপর যেন হাসি ছাড়ার কিছুই অবশিষ্ট না থাকে। রুকু কান্না অবস্থায় জিজ্ঞাসা করে, আমি কি দেখলাম আপু? আমার কি বিশ্বাস করা উচিত? আমি কি দেখলাম? রামিসা উত্তর দেয় না। রুকুকে আরো শক্ত করে জড়িয়ে রাখে। কান্না থামিয়ে যখন রুকু একের পর এক ফুপিয়ে যাচ্ছে, তখন রামিসা মুখ খুলে, আমরা কেউ তোমাকে এটা বলতে চাইনি রুকু। শেষমেশ তুমি বাধ্য করলে সত্যিটা বলে দিতে। তোমার রিকোয়েশন এমন হবে জানলে আমি কখনো এসব জানাতাম না তোমাকে। রামিসাকে ছেড়ে বসে রুকু, গলা উঁচিয়ে বলে, আমি বিশ্বাস করি না, এটা বাড়িধারা হতে পারে না। বাড়িধারা মৃত। এতদিন আমরা বলতাম বাড়িধারা মৃত, তুমি বলতে জীবিত। এখন আমরা বলছি জীবিত, তুমি বলছো মৃত। পাগলামি এখন কমাও রুকু। প্লিজ আমাকে এটা বলো না যে তুমি জানতে না বাড়িধারার আরেকজন ওয়াইফ আছে। না, এটা কি বলছো? বাড়িধারার ওয়াইফ আমি, একমাত্র আমি। এসব কথা বলো না আপু। তোমরা সেপারেশন হয়ে গিয়েছো ডিয়ার। তোমাদের ঝগড়া নিশ্চয়ই এমনি এমনি হতো না। বাড়িধারা 1 মাস 15 দিন করে গায়েব থাকতো। কোথায় যেত? তোমাকে বিষয়টা মাথায় ঢুকিয়ে দেবার পরেও তুমি নিশ্চুপ থেকেছ। আমাদের অবিশ্বাস করেছ। আমরা তোমার সংসার ভাঙতে চাই। তুমি খুবই বোকা রুকু। বোকাদের সাথে এরকম কিছু হওয়া স্বাভাবিক ব্যাপার বলেই আমি মনে করি। তোমার সাথে আরও বড় ধরনের কিছু হতে পারত। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। তোমাকে বাড়ি এমন শিকল বেঁধে রেখেছিল যে তুমি আমাকে পর্যন্ত অবিশ্বাস করেছ, আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছ। যে বোন আমার দিনের কথা দিনে না বলতে পারলে উসখুস করত, অফিসে ফোন দিয়ে দিয়ে বসের নিকট বকা খাওয়াতো, সে বোন আমার 4টা বছর আমার সাথে কথা বলে না। বুকটা হাহাকার করে উঠে আমার। বুঝো তুমি? বুকের ঝালা বুঝো? আপু, তুমি মিথ্যে বলছো। তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ রুকু? কোন দিক থেকে কি পাচ্ছি তোমাকে মিথ্যে বলে? শোনো রুকু, ভুল তুমি করেছ। বাড়িধারার ফাঁদে পা দেওয়াই ছিল তোমার সবচেয়ে বড় ভুল। আমাদের কথা না শোনা ছিল তোমার দ্বিতীয় ভুল। এত বছর তার জন্য শোক পালন করা ছিল তোমার সব থেকে বড় ভুল। ভুলে ভুলে জীবন পাড়ি দিচ্ছ তুমি, অথচ যার জন্য দিচ্ছ সে এখন 2 সন্তানের বাবা অ্যান্ড হ্যাপি ফ্যামিলিতে লিড করছে। বছরখানেক হলো ক্যালিফোর্নিয়াতে এসেছে। তাহলে আমার সাথে এত নাটকের মানেটা কি? মানে তোমার প্রপার্টি,
তুমি ভুলে যেও না রুকু, বাবা তোমাকে আমাদের দুই ভাই বোনের থেকে 3 গুণ বেশি প্রপার্টি দিয়ে গেছে, কারণ তুমি ছিলে একেবারে ছোট আর আমরা আমাদের লাইফে সেটেলড। বাড়ির মৃত্যু ছিল একটা সাজানো নাটক, কারণ তোমাদের ডিভোর্সের সময় বাড়ির বড় ছেলে জন্ম নেয়। সে নিজেই চাইছিল তোমাকে ছেড়ে যেতে। ডিভোর্স হবার পর তুমি নিশ্চয়ই তাকে খুঁজবে। সে ভালো করেই জানতো, কারণ তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, তাই এই নাটক করে স্রেফ কেটে পড়েছে। আমাদের চোখেও ধুলো দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তোমাকে বিডিতে পাঠানোর পর আমরা ঠিকই তার জারিজুরি জেনে নিয়েছি। তুমি কষ্ট পাবে দেখে তোমাকে জানাইনি, কারণ আমার কাছে বেটার মনে হয়েছে বাড়িকে মৃত্যু ভেবেই একসময় ভুলে যাবে। কিন্তু তোমার পাগলামি এত বছর পরেও দিন দিন বেড়ে চলেছে। কাল বাদে পরশু তোমার গায়ে হলুদ, আর তুমি এখনও প্রাক্তনকে নিয়েই ভেবে চলেছ যে তোমাকে ঠকিয়েছে। তাই বাধ্য হয়ে তোমাকে জানাতে বাধ্য হলাম। তোমার করা ভুল তোমাকে বুঝতে হবে রুকু। আমাদের উপর একবার ভরসা রেখে দেখো, তুমি ঠকবে না। তোমার বড় আপু, ভাবি কখনোই তোমার ক্ষতি হোক এমন কিছু করবে না। তুমি এখনো অনেকটা বেইমানের কথাই ভেবে যাচ্ছ, অথচ দুদিন বাদে যার বউ হবে তার কথা একবার ভেবেছো? কতটা ভালোবাসলে মানুষ একটা বড় বয়সী মেয়েকে বিয়ে করতে চায়, যে মেয়ে 2-3 বছর সংসারও করেছে অন্য পুরুষের সাথে? কতটা পাগল হলে সেই মেয়ে যা বলে তাই স্বীকার করে নেয়, সবটা দিয়ে নিজের করে নিতে চায়, নতুন জীবন দিতে চায়। তার দিকটা একবার ভেবে দেখো। তুমি তো ঠকবাজ নও, তাহলে তুমি কেন তোমার হবু স্বামীকে ঠকাচ্ছ? রুকু নিশ্চুপ, তার মুখে ভাষা নেই। মাঝে মাঝে চোখের পাতা নড়ে উঠছে, এইটুকুই। শুভ্রকে গ্রহণ করো রুকু, তাকে অত্যন্ত ঠকিও না। তুমি ভালোবাসতে নাই পারো, সেটা তোমার ব্যাপার না, কিন্তু তাকে ভালোবাসতে দাও। তার অধিকার আছে ভালোবাসার।